দর্শক, বাজেট বৃদ্ধি এবং আবাসন ভাতা সহ 3 দফা দাবিতে আজ লং মার্চ টু যমুনা কর্মসূচি পালন করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং এ সময় সকল ক্লাস আর পরীক্ষা বন্ধ থাকবে বলা হচ্ছে। এ বিষয়ে আরেকটু বিস্তারিত আমরা জানতে চাই, সেখান থেকে যুক্ত হচ্ছে সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, শিক্ষার্থীদের পরিকল্পনাটা জানাবেন, মানে কখন তারা এই যমুনা মার্চ টু যমুনা কর্মসূচি শুরু করবে এবং সেই কর্মসূচিতে তারা কি কি রাখছেন এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থাটাই বা কেমন দেখছেন আগে থেকে। নিবিড়। রাকিব, আপনার শেষ প্রশ্নটি দিয়ে যদি শুরু করি, যে এখানে তেমন এখন পর্যন্ত কিন্তু তেমন নিরাপত্তা ব্যবস্থা আমার চোখে পড়েনি। কোনো ক্যাম্পাসের ভেতরে কি ক্যাম্পাসের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও কিন্তু এখন পর্যন্ত চোখে পড়েনি। এবং সকাল 11টায়, অর্থাৎ 11টা কিন্তু বেজে গেছে এবং ঠিক 11টায় কিন্তু তাদের যে পূর্ব নির্ধারিত কর্মসূচি যে লং মার্চ টু যমুনা, সেটি কিন্তু হওয়ার কথা রয়েছে। তবে কিছুক্ষণ আগে আমি যেমনটি জানতে পেরেছি যে শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিরা ভেতরে একটি বৈঠক করছেন এবং কিছুক্ষণ পর হয়তোবা সেই বৈঠকটি শেষ হবে এবং বৈঠকটি শেষ হওয়ার পরে আমরা যতটুকু জানতে পেরেছি যে আমার সাংবাদিকদের একটি ব্রিফিং করে কিন্তু আসলে তাদের যে কর্মসূচি সেটি আসলে শুরু করা হবে। তো সবকিছু মিলিয়ে কিন্তু বলা যায় যে আরো খানিকটা দেরি হতে পারে এবং সকাল থেকে যেমনটি দেখছি ধীরে ধীরে কিন্তু শিক্ষার্থীদের আনাগোনা বাড়ছে ক্যাম্পাসে এবং তাদের যেহেতু 11টায় পূর্ব নির্ধারিত কর্মসূচিটি দেয়া ছিল সেজন্য কিন্তু আমরা দেখছি যে ক্যাম্পাসের শিক্ষার্থীরা যারা রয়েছেন ইতোমধ্যে কিন্তু অনেক শিক্ষার্থী তারা কিন্তু জড়ো হয়েছেন। তারা বলছেন যে তাদের যে 3 দফা দাবি সেটি আদায়ে তারা আসলে আজকের যে কর্মসূচি লং মার্চ টু যমুনা সেটি আসলে তারা ঘোষণা করেছেন এবং আজকে এই লং মার্চ টু যমুনা কর্মসূচির মধ্য দিয়ে যমুনার থেকে তাদের যে দাবি সেই দাবির ফয়সালা তারা করবেন বলে তারা বলছেন। এবং একটু জানিয়ে রাখি যে তাদের যে দাবিগুলো রয়েছে, যেমন আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 70% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি, সেটি এই অর্থ বছর থেকে তারা কার্যকরের দাবি জানাচ্ছেন। পাশাপাশি 2025-26 অর্থ বছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেটের কোনো কাটছাট না করেই কিন্তু তারা অনুমোদন করতে দাবি জানাচ্ছেন। এবং তৃতীয় যে দাবিটি রয়েছে সেটি বিশ্ববিদ্যালয়ের যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ চলছে সেটির কাজ একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়নের দাবি তারা জানাচ্ছেন। অর্থাৎ এই 3টি দাবিতে কিন্তু এর আগেও আমরা দেখেছি যে তারা রাজপথে ছিলেন, তারা সচিবালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি তারা দিয়েছেন এবং সেখান থেকে কিন্তু আসলে কোনো ফলাফল না আসায় শুধু আশ্বাস পেয়ে কিন্তু তখন এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে এসেছে রাজপথ থেকে। তো এরপরে কিন্তু তেমন কোনো কার্যকর পদক্ষেপ না দেখে কিন্তু আসলে তারা আজকের যে লং মার্চ কর্মসূচি সেটি আসলে ঘোষণা করেছেন এবং আমরা দেখছি যে লং মার্চ কর্মসূচির জন্য তারা প্রস্তুতি সেটি আসলে নিচ্ছেন এবং এই মুহূর্তে মাইক এবং সাউন্ড সিস্টেম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু লাগানো হচ্ছে। তো সবকিছুর প্রস্তুতি দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে অল্প কিছুক্ষণের মধ্যে হয়তোবা তাদের যে কর্মসূচি সেটি আসলে শুরু হবে এবং শিক্ষার্থীরাও কিন্তু এখন এখানে উপস্থিত হতে শুরু করেছেন এবং তারা যেমনটি বলছেন যে তারা আসলে রাস্তায় সকল বাধা অতিক্রম করে তাদের যে 3 দফা দাবি সেই 3 দফা দাবি আদায়ের জন্য কিন্তু তারা যমুনার দিকে আগাবেন এবং লং মার্চ কর্মসূচি শেষে তাদের কিন্তু পরবর্তী যে কর্মসূচি সেটি আসলে যমুনার সামনে অবস্থান কর্মসূচি। তারা দিন পেরিয়ে রাতেও কিন্তু তারা যমুনার সামনে অবস্থান করবেন বলে তারা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিতে জানিয়েছেন। তো সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে এখন পর্যন্ত তাদের যে কর্মসূচি সেটি আসলে আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। বুঝতে পারছি। তার মানে এখন যে বৈঠকটি চলছে, বৈঠকটি শেষ হওয়ার পর
তারপর আপনি বললেন যে শিক্ষার্থী হয়তো ব্রিফিং করবে, ব্রিফিং করার পর হয়তো সব ঠিক থাকলে এই একটু পরে হয়তো সেই ব্রিফিংয়ের পরে কর্মসূচি শুরু হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে আসলে যমুনার সামনে গিয়ে তারা অবস্থান কর্মসূচি করবেন, সেখান থেকে কোনো স্মারকলিপি দেবেন কিনা, কারণ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তো চট্টগ্রামে রয়েছেন, কাজে এই নানা বিষয় আসলে এখানে আছে। সেগুলো নিয়েই পরবর্তীতে নিশ্চয়ই আবারও কথা হবে আপনার সঙ্গে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নিবিড় সাহা, বলছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। ওদিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তে ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানের রমনা কালী মন্দিরের পাশে এই ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দুর্বলতা একের পর এক শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন উপাচার্য এবং একই সঙ্গে প্রক্টরের পদত্যাগও দাবি করেছে ছাত্রদল। বুধবার ক্যাম্পাসে বিক্ষোভের ডাক দিয়েছে এই সংগঠনটি। বাকিরা জানাচ্ছেন ইশতিয়াক ইমন। মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের শিক্ষার্থী সাম্যকে বহনকারী মোটরসাইকেলের সাথে অন্য আরেকটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে সাম্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত 12:30টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে জড়ো হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে আসেন ছাত্রদলের সভাপতি। জানান 25 থেকে 30 জন বহিরাগত সাম্যর উপর হামলা চালিয়েছে, যা প্রশাসনের দুর্বলতার প্রতিফলন। আমরা এখনই এর পেছনে কী রহস্য রয়েছে আমরা সেটি খোলাসা করছি না, এবং কোনো রাজনীতিকরণ যেন না হয় সে বিষয়ে আমরা সচেতন রয়েছি। একদম মাদকের অভয়ারণ্য গড়ে উঠেছে। তো এগুলো তো মাসের পর মাস চলছে, বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলনের পরবর্তী বাস্তবতায় এগুলো এদেরকে ধরার মতো কোনো সামর্থ্য পুলিশ প্রশাসন রয়েছে কি না এটি নিয়ে আমি সন্দেহ। রাত 2:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর। এ সময় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন তারা। এক পর্যায়ে উপাচার্য গণমাধ্যমে কথা বলতে এলে শিক্ষার্থীদের তোপের মুখে হাসপাতালের এলাকা ছাড়তে বাধ্য হন। সাম্য হত্যার প্রতিবাদে মঙ্গলবার মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করে ছাত্রদল। সংগঠনটির সাধারণ সম্পাদক বলেন, একের পর এক ছাত্রদল নেতারা হত্যার শিকার হচ্ছেন। দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ব্যর্থ হয়েছে যে তার শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি মাটিকে যদি নিরাপদ রাখতে হয় তাহলে আমরা মনে করছি এই ভিসি এবং এই প্রক্টরের অবশ্যই দ্রুত পদত্যাগ করা উচিত বলে আমরা মনে করছি। রাতে সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। 4 জন মাদকসেবীকে আটক করে তারা। এই 2 হোন্ডা যাওয়ার পথে কথা কাটাকাটির এক পর্যায়ে সেখানে বোধহয় ওই যে স্টেপ করেছে অন্য পক্ষ। রানে যখন স্টেপ করেছে তখন এটা রক্তকরণ হওয়ার পরে বোধহয় এখানে যারা পরিচিত ছিল তারা ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে অতিরিক্ত রক্ষক করেন, সে মারা গেছে আর কি। শাহরিয়ার আলম সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও এফ রহমান হল শাখার ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। ইশতিয়াক ইমন, 71, ঢাকা। বিষয়টি নিয়ে আরও বিস্তারিত জানতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুফিয়ান ফারাবি। ফারাবি, আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষক শিক্ষার্থীরা অংশ নিয়েছেন, বিভিন্ন বিভাগের শিক্ষকরাও অংশ নিচ্ছেন বলা হচ্ছেন। তারা আসলে কি বলছেন শিক্ষক শিক্ষার্থীরা জানাবেন, কাউকে এখন পর্যন্ত গ্রেফতার বা আটক করা হয়েছে কিনা? সেই হত্যাকাণ্ডের জেরে আজকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরিবেশ খুব থমথমে বিরাজ করছে, এবং শিক্ষার্থী এবং শিক্ষকরা কিন্তু এখানে মানববন্ধন করছেন, এখানে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। বা শাহরিয়ার আলম সাম্যের যে তার উপর যে হামলাটা হয়েছে এবং তাকে যে তার মৃত্যু নিশ্চিত করতে হয়েছে, এরকম একটি পরিস্থিতিতে শিক্ষার্থীরা কিন্তু গভীরভাবে উদ্বিগ্ন, এবং তাদের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে তারা আসলে বিচলিত বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে, এবং তারা ভিসির পদত্যাগের দাবি করছেন। এবং এই মুহূর্তে তারা ভিসি চত্বরে তারা অবস্থান করছেন। ভিসি চত্বরে তারা শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তারা জড়ো হয়েছেন এবং তারা বিচার দাবি করছেন। তারা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড তারা হাতে নিয়ে আসলে তারা এই মুহূর্তে ভিসি চত্বরে অবস্থান করছেন, এবং তাদের মূল যে দাবিটি সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয় এলাকা পুরোটা শিক্ষার্থীদের জন্য শতভাগ নিরাপদ করতে হবে, অর্থাৎ আর কোনো সাম্যকে হারাতে চায় না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বলছেন যে কোনো মূল্যে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে
বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। এবং আজকে কিন্তু সকাল আমরা দেখতে পেয়েছি যে 10:30 থেকে কিন্তু এখানে বিক্ষোভ কর্মসূচি চলছে। আজকে 12টার মধ্যেই আসলে তার জানাজা শাহরিয়ার আলম সাম্যের মরদেহ আনা হবে ঢাকা মেডিকেল কলেজ থেকে, এবং রাজু ভাস্কর্যের পাদদেশে তাকে তার সতীর্থ এবং তার বন্ধু এবং তার শিক্ষকরা তাকে শেষ বিদায় জানাবেন, এবং সেখানে জানাজা অনুষ্ঠিত হবে। এবং সেখান থেকে কিন্তু আসলে সাম্য তার যে চিরচেনা ক্যাম্পাস, সেই ক্যাম্পাসকে চিরবিদায় জানাবেন। তিনি কিন্তু 2018 এবং 19 সেশনের শিক্ষার্থী ছিলেন, অর্থাৎ এখনই তিনি কর্মজীবনে প্রবেশ করবেন এমন একটি সময় তিনি ছিলেন, মাস্টার্স অধ্যয়নরত ছিলেন। কিন্তু এর মধ্যেই নিরাপত্তা যে সংকট বিশ্ববিদ্যালয় এরিয়াতে রয়েছে, সেই সংকটের কারণে কিন্তু তার প্রাণ হারাতে হয়েছে। এবং যার ফলে কিন্তু তার সহপাঠীরা যারা রয়েছেন তাদেরকে দেখেছি তারা আসলে ভেঙে পড়েছেন এক প্রকার। এবং বিশ্ববিদ্যালয়ের 5 আগস্টের পরে যে একটা প্রত্যাশিত অবস্থান, প্রত্যাশিত পরিবেশ বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে তারা প্রত্যাশা করছিলেন, তা কিন্তু একেবারেই তারা বলছেন যে তারা দেখেননি পূরণ হতে, এবং তাদের যে প্রত্যাশা ছিল তা একেবারে আসলে অধরাই রয়ে গেছে। এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী বান্ধব যে একটা পরিবেশ বিরাজ করার কথা, বা শিক্ষা বান্ধব যে পরিবেশ বিরাজ করার কথা, সেটা কিন্তু তারা এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন না। অন্যদিকে কিন্তু বহিরাগতদের আনাগোনা, তারা যথেষ্ট বিরক্ত, এবং তারা প্রশাসনের এই ক্ষেত্রে কঠোর হস্তক্ষেপ কামনা করছেন। অনেক ধন্যবাদ ফারাবি, অনেকগুলো তথ্য জানিয়ে দিলেন। এবং 12টা থেকে যে জানাজা অনুষ্ঠিত হবে সেখানে কারা উপস্থিত থাকছেন এবং তখন কি হয় সেটা নিয়ে নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগগুলোতে কথা হবে আপনার সঙ্গে। সুফিয়ান ফারাবি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। শিরোনামে জানাচ্ছিলাম, নির্বাচনী ট্রাইব্যুনাল কর্তৃক বিজয়ী ঘোষণা এবং নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশের পরও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব না বুঝিয়ে দেয় মানববন্ধন করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাধারণ জনগণ। সকালে দক্ষিণ সিটি নগর ভবনের সামনে মানববন্ধন করেন তারা। এতে যোগ দেন সিটি কর্পোরেশনের কর্মচারী সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আসা সাধারণ জনগণ, এবং তারা দ্রুত ইশরাক হোসেনের শপথ গ্রহণের পর দায়িত্ব বুঝিয়ে দিতে আহ্বান জানান। তাদের দাবি, নির্বাচিত প্রতিনিধি ছাড়া একজন প্রশাসক কিছুতেই সিটির আনাচে কানাচেতে বাসিন্দাদের চাহিদা সম্পর্কে ধারণা রাখতে পারেন না। তাই আদালতের রায় এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্তে মেয়র পদ ফিরে পাওয়া। শিরোনামে জানাচ্ছিলাম, নির্বাচনী ট্রাইব্যুনাল কর্তৃক বিজয়ী ঘোষণা এবং নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশের পরও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব না বুঝিয়ে দেয় মানববন্ধন করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাধারণ জনগণ। সকালে দক্ষিণ সিটি নগর ভবনের সামনে মানববন্ধন করেন তারা। এতে যোগ দেন সিটি কর্পোরেশনের কর্মচারী সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আসা সাধারণ জনগণ, এবং তারা দ্রুত ইশরাক হোসেনের শপথ গ্রহণের পর দায়িত্ব বুঝিয়ে দিতে আহ্বান জানান। তাদের দাবি, নির্বাচিত প্রতিনিধি ছাড়া একজন প্রশাসক কিছুতেই সিটির আনাচে কানাচেতে বাসিন্দাদের চাহিদা সম্পর্কে ধারণা রাখতে পারেন না। তাই আদালতের রায় এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্তে মেয়র পদ ফিরে পাওয়া ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেবার দাবি জানান তারা। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দক্ষিণের বাসিন্দাদের। জনগণের ভোটে নির্বাচিত হয়েছে জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক। জনগণ চায় তাকে এই নগর ভবন দেখতে, আমরা সেটাই দেখতে চাই। জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, উনি মেয়র নির্বাচিত হয়েছেন, কিন্তু এই সরকারের কিছু উপদেষ্টা ষড়যন্ত্রমূলকভাবে উনাকে শপথ গ্রহণ করাতে দিচ্ছে না। আজকে সিটি কর্পোরেশনের সকল কর্মচারী কর্মকর্তা বিন্দু কর্মবিরতি পালন করছে। যে আমাদের যে দায়িত্বে যিনি বৈধভাবে এসেছে, আদালতের রায় কার্যকর করে জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দ্রুত অবিলম্বে শপথ গ্রহণ করায় ওনার দায়িত্বে ওনাকে বসানো হোক। অবিলম্বে 24 ঘন্টার ভিতরে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ করায় নগর ভবন ঢাকাবাসী দেখতে চাই। আরেকটু আপডেট নিতে চাই, আমাদের সঙ্গে নগর ভবনের সামনে থেকে যুক্ত হচ্ছে সহকর্মী ফরহাদ ইবনে মালিক। ফরহাদ, জটিলতাটা একটু বোঝাবেন আসলে, মানে বিজয়ী ঘোষণা করা হয়েছে ইশরাক হোসেনকে, নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করা হয়েছে, কিন্তু দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। কোন জটিলতা এটা হচ্ছে একটু বলবেন? এবং মানববন্ধনে যারা অংশ নিয়েছেন তারা মূলত কি বলছেন? একজন দেখলাম 24 ঘন্টা আলটিমেটামের কথা বললেন, একটু জানাবেন আসলে পরিস্থিতিটা ফরহাদ। সকাল 8টা থেকে এখানে সাধারণ জনগণ যারা আছে তারা এবং পাশাপাশি সিটি কর্পোরেশনের কর্মচারী যারা রয়েছেন তারাও আন্দোলনে এখানে সামিল হয়েছেন। আন্দোলনের উদ্দেশ্য, আন্দোলনের মোটিভ হচ্ছে আদালতের রায়ে ইশরাক হোসেন তার মেয়র পদ ফিরে পেয়েছেন। যেই নির্বাচনটি হয়েছিল সিটি কর্পোরেশন নির্বাচন, সেখানে অবৈধভাবে ভোটের মাধ্যমে নির্বাচনে জয়লাভ করেছেন সাবেক মেয়র তাপস। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জয়লাভ করেছেন, কিন্তু তাকে
পরাজিত দেখানো হয়েছিল। পাশাপাশি নির্বাচন কমিশনের গেজেটের মাধ্যমে কিন্তু তার মেয়র পদ ফিরে পেয়েছেন, কিন্তু মেয়র পদ ফিরে পেলেও তাকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়াটাকে এখানকার সাধারণ জনগণ, পুরো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাধারণ জনগণ মনে করছেন একটা ষড়যন্ত্র অংশ হিসেবে তাকে এখনো পদ বুঝিয়ে দেওয়া হচ্ছে না, দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। তবে তারা দাবি করছেন অবিলম্বে ইশরাক হোসেনকে মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দিতে এবং এখানকে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে দায়িত্ব তুলে দেওয়ার জন্য, যাতে করে এলাকার সাধারণ মানুষের জন্য, সবার জন্য কাজ করতে পারেন। আমরা একজনের সাথে কথা বলতে চাই, এখনো পর্যন্ত কেন ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না, কি মনে করেন? আমরা মনে করি উনি নির্বাচিত মেয়র, উনাকে মোহাম্মদ আদালত, হাইকোর্ট, নির্বাচন কমিশনার তাকে নির্বাচিত ঘোষণা করেছে। আমরা অবিলম্বে আমরা তত্ত্বাবধায়ক ইউনুস সাহেবকে বলবো, আপনারা উনার যে ঢাকা শহরে যে নোংরা হয়ে রয়েছে বাড়ি, আমরা হোল্ডিং ট্যাক্স দেই, কিন্তু অথচ আজকে ঢাকা শহর ময়লা আবর্জনা ড্রেনগুলো ময়লা হয়ে গেছে। নিউ মার্কেট এলাকায় কোনো ক্রেতা সাধারণ যেতে পারছে না, চতুর্দিকে আবর্জনা। আজকে ডাস্টবিনের যে ময়লা ইগুলো করেছে, সেখানে ময়লার দুর্গন্ধে মানুষ আজকে অসহ্য হয়ে গেছে। আজকে এমন একটি পরিবেশ হয়েছে ঢাকা শহর, মানুষ নিঃশ্বাস নিতে পারছে না এই দুর্গন্ধে। আমরা তাই ঢাকাবাসীর দাবি, আমরা ইশরাক ভাইকে মেয়র হিসাবে শপথ নিয়ে তার মূল্যবান দায়িত্ব তাকে বুঝিয়ে দিবে। ধন্যবাদ। এখানকার সাধারণ মানুষের কথা শুনতে পাচ্ছেন, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ, বাসিন্দা যারা আছেন, তাদের সবার একটাই দাবি, ইশরাক হোসেন জনতার মেয়র, সাধারণ মানুষের ভোটাধিকারে নির্বাচিত হয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত তাকে পদ বুঝিয়ে না দেওয়াটা ষড়যন্ত্রের একটা অংশ, তাকে যাতে দ্রুত পদ বুঝিয়ে দেওয়া হয়। এর আগে সকালে 8টার দিকে নগর ভবনের সামনে রাস্তায় জি, এবং ওই 8টার যে তথ্যগুলো আপনি দিচ্ছিলেন সেগুলো আমরা সংগ্রহ করেছি এবং এখনকার আপডেটও নিলাম। পরবর্তীতে কি হয় সেটিও পরবর্তীতে নিশ্চয়ই আপনার কাছ থেকে জানবো, এবং সাধারণ মানুষ যে অবস্থান করছেন এখানে কতক্ষণ তারা থাকবেন সেটিও আশা করি আপনার মাধ্যমে আমরা সেই ছবিটা জানতে পারবো। ফওয়াদ ইবনে মালিক আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, বলছিলেন নগর ভবন থেকে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, চট্টগ্রাম বন্দরের সুবিধা বাড়লে ব্যবসায়ীরা বিনিয়োগে আগ্রহী হবেন। বুধবার সকালে চট্টগ্রাম বন্দরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন মোহাম্মদ ইউনূস। বন্দরের কার্যপরিধি বাড়লে আরও বেশি কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে মনে করেন তিনি। চট্টগ্রাম বন্দরের পরিবর্তন হলে দেশের অর্থনীতির আমূল পরিবর্তন হবে বলেও মনে করেন প্রধান উপদেষ্টা। ওদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন আজ। এতে প্রধান বক্তা হিসেবে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দীর্ঘ ৯ বছর পর এই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হচ্ছে, আর এতে অংশ নেবেন ২২,৫৬০ গ্র্যাজুয়েট। এর মধ্যে ২২ জন পিএইচডি এবং ১৭ জন এমফিল ডিগ্রিধারী। ৫ম সমাবর্তনকে ঘিরে এরই মধ্যে সাবেক শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়েছে বিশ্ববিদ্যালয়ের গোটা ক্যাম্পাস। বর্তমান এবং সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস, এবং দীর্ঘদিন পর দেখা হয়ে একে অপরের সঙ্গে মেতে উঠছেন খোশ গল্পে। এই সমাবর্তনে ইউজিসির চেয়ারম্যান, শিক্ষা উপদেষ্টা সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেবেন। চট্টগ্রামে প্রধান উপদেষ্টার সফরের আরও খবর রাখছেন সহকর্মী মোহন ইসলাম, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মোহন, সমাবর্তনের খবর যেহেতু দিচ্ছি সেটা দিয়ে শুরু করতে চাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন কখন, সেখানে যোগ দেবেন প্রধান উপদেষ্টা, এবং এছাড়াও প্রধান উপদেষ্টার কি কি কর্মসূচি রয়েছে আরও একবার একটু ঝালিয়ে নিতে চাই আপনার কাছ থেকে মোহন। রাকিব, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু চট্টগ্রামে এসে পৌঁছেছেন সকাল 10টার একটু আগে। তারপর তিনি কিন্তু চট্টগ্রাম বন্দরের একটি প্রোগ্রামে তিনি সেখানে যুক্ত হয়েছিলেন, যোগ দিয়েছিলেন, এবং সেখানে যোগ দিয়ে কিন্তু তিনি বলেছেন যে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরটি আসলে বাংলাদেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড। সেই হৃৎপিণ্ডর যদি পরিবর্তন না হয়, অর্থনৈতিক আসলে যে পরিবর্তন, সেই পরিবর্তনটা হবে না। সে আশাবাদ থেকে তিনি বলেছেন যে বন্দরের কার্যক্রম বাড়ানো হয় এবং আকার বাড়ানো হয়, সেজন্য যে বিনিয়োগের কথা হচ্ছে সেই বিনিয়োগ যেন খুব দ্রুত
দ্রুত সময়ের মধ্যে হয় সেই চুক্তিগুলো তিনি তার নজরে রেখেছেন বলে কিন্তু জানিয়েছেন। তারপরেই কিন্তু তিনি চট্টগ্রামের সার্কিট হাউসে যাবেন। সেই সার্কিট হাউসে তিনি আপনার চট্টগ্রামের কালুরঘাটে যে ব্রিজ, সেই ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পর আমরা জানি দুপুর 2টার পরে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সমাবর্তন, সেখানে তিনি প্রধান বক্তা হিসেবে যুক্ত হবে এবং দুপুর 1টার পরেই কিন্তু সমাবর্তন শুরু হবে বলে আমরা জেনেছি। এবং আপনি জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একসময় শিক্ষকতা করেছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং ঠিক এই বিশ্ববিদ্যালয়ের পাশেই যে জুবরা গ্রাম, সেই দিক থেকে কিন্তু তিনি তার যে ক্ষুদ্র ঋণের যে বিষয়টি, অর্থাৎ গ্রামীণ ব্যাংক, সেই তার কার্যক্রম কিন্তু শুরু করেছিলেন। এই এলাকায় তার নিজের পৈতৃক এলাকা হিসেবেও ধরা হয়, নিজের জেলা ধরা হয়। সেই জায়গা থেকে মানুষের মধ্যে একটি উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ছিলেন, এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা, সেই হিসেবে তিনি ক্যাম্পাসে আসবেন, তার নিজের ক্যাম্পাস, সেখানে তিনি প্রধান বক্তা হিসেবে কথা বলবেন। এরও একটি প্রভাব কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ে যারা কনভোকেশন নিচ্ছেন শিক্ষার্থী পুরানো, তাদের মধ্যে আমরা দেখেছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে দেখেছি। এখানে আসলে নিরাপত্তার ব্যবস্থাটা আমরা দেখেছি অনেক কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে, যেহেতু তিনি আসবেন, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন এড়িয়ে চলতে পারে। বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন নিয়ে আমরা আরেকটু জানবো। আমাদের সাথে যুক্ত হবেন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি রয়েছেন মাহফুজ শুভ্র। আপনি গেল কয়েকদিন যাবতই এটা কাভার করছিলেন, আপনি একটু বলবেন যে কি পরিমাণ শিক্ষার্থী আজকে কনভোকেশনে রেজিস্ট্রেশন করেছেন এবং তাদের আসলে কে কত বিসি থেকে কে কতটুকু পদক পাচ্ছেন, বা এই ইনফরমেশনগুলো আপনার জানা থাকলে একটু জানাবেন। ধন্যবাদ মোহন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন প্রায় দীর্ঘ 9 বছর পরে শুরু হচ্ছে। আমরা জানি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা প্রায় 60 বছর হয়ে গেছে, এর মধ্যে মাত্র 4 বার সমাবর্তন হয়েছে। এটা হলো পঞ্চম সমাবর্তন, যেটা আজকে অনুষ্ঠিত হবে। এই সমাবর্তন কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় সমাবর্তন হিসেবে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘোষণা করেছে, এবং আমরা দেখেছি প্রায় 22,500-এর অধিক শিক্ষার্থী কিন্তু সমাবর্তনে তারা অ্যাপ্লাই করেছে, এবং এখানে প্রায় 22,500 শিক্ষার্থী আজকে সমাবর্তন নেবেন। এর মধ্যে কিছু আছেন যারা পিএইচডি নিয়েছেন এবং ডিগ্রি নিয়েছেন, এদেরকেও কিন্তু সমাবর্তনে সম্মাননা দেওয়া হবে। এবং আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি রয়েছেন, তিনি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ছিলেন এবং তিনি অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন, এবং তাকে সম্মাননা দেওয়ার জন্য কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন, তারা কিন্তু ডিলিট ডক্টর অফ লিটারেচার ডিগ্রিও কিন্তু তাকে প্রদান করবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রায় 2টা থেকে কিন্তু এখানে জয়েন করবে। ধন্যবাদ আপনাকে মাহফুজ। আমরা কিন্তু রাকিব শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম যারা কনভোকেশন নিচ্ছেন, তারাও কিন্তু বলছিলেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে পদক নিয়ে তাদের জন্য সম্মানের। মোটা থেকে বলতে গেলে দুপুর 1টার দিকে আসলে সমাবর্তন শুরু হবে, এবং দুপুর 2টার পরেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সে সমাবর্তনে যোগ দিবেন। রাকিব, অনেক ধন্যবাদ মোহন। নিশ্চয়ই সে কর্মসূচিগুলো শুরু হওয়া মাত্র আপনার মাধ্যমে সেগুলো আমরা দেখতে পাবো, দর্শকদেরকে দেখাতেও পারবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছিলেন সহকর্মী মোহন ইসলাম, বলছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। বাতিল হওয়া নিবন্ধন আর প্রতীক ফিরে পেতে জামাত ইসলামীর আপিল শুনানি হবার কথা রয়েছে আজ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চে শুনানি হবে। এর আগে মঙ্গলবার শুনানিতে পর্যবেক্ষণে প্রধান বিচারপতি বলেন, ইতিহাসে এটাই প্রথম ঘটনা যাতে হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল করা হয়। আর জামাতের আইনজীবী বলেছেন, যে প্রক্রিয়ায় নিবন্ধন বাতিল হয়েছে তার পদ্ধতি সঠিক হয়নি, রাজনৈতিকভাবে হেয় করতে এমন আদেশ দেওয়া হয়েছিল। গেল 12 মার্চ রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতেই এই আপিল শুরু হয়। জামাতের শুনানির আরো খবর আমরা জানতে চাই, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী সৈকত সাদিক। সৈকত, প্রথমত শুনানির আপডেট কি আছে একটু জানাবেন। কটা নাগাদ আসলে শুনানি হতে পারে, কোনো ধারণা করতে পারছেন কিনা? এর ছাড়াও আদালতে আজ আর কি কার্যক্রম রয়েছে সেটা একবার একটু জেনে নিতে চাই। রাকিব, যেহেতু জামাত ইসলামের নিবন্ধন কার্যক্রমটা বাতিলের যে বিষয় যে আপিল হয়েছিল গতকালকে শুনানির পর, সেটা কিন্তু আজকে তারিখ নির্ধারণ হয়েছিল, কিন্তু আজকে এখন পর্যন্ত সেটা শুনানি হয় নাই। সকালে যদিও আপিল বসেছে, প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বে সদস্যদের আপিল বিভাগ তারা বসেছে, কিন্তু যেহেতু সেটা শুনানি হয়। তবে আদালতে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ মামলা আজকে ছিল, যে আপনি জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, তার যে 3 বছরের সাজা দুর্নীতি দমন মামলা, সেই সাজার বিরুদ্ধে তিনি যে আপিল করেছিলেন, সেই আপিলের শুনানি কিন্তু আজকে হাইকোর্টে আজকে একটি বেঞ্চে শুনানি হয়েছে, এবং সেই মামলায় তিনি জামিন পেয়েছে। এখন সেটা নিয়ে এখন আদালতে কথা বলবেন, সেটা নিয়ে এখন
বিএনপির পক্ষে আইনজীবীরা তারা কথা বলবে সেই বিষয়টি কিন্তু আপনাদেরকে এখন আমরা দেখাবো যে কিছুক্ষণ আগেই যেহেতু শুনানি হয়েছে, আপনি জানেন যে গতকালকে কিন্তু ডক্টর জুবাইদুর রহমানের পক্ষ থেকেই কিন্তু এই আবেদনটা করা হয়েছিল এবং সেই আবেদনের প্রেক্ষিতেই কিন্তু আজকে গতকালকে যেহেতু 587 দিন বিলম্ব ফি ঠিক করেই কিন্তু গতকালকে করা হয়েছিল, তো সেই হিসেবে কিন্তু আজকে সেটার শুনানি হয়েছে এবং শুনানি করেছে বিএনপি সিনিয়র এখন ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন, তিনি কথা বলবেন। যদি একটু যাই তার এই ডক্টর জুবাইদুর রহমানের এই বিষয়ে একটু সরাসরি একটু যাচ্ছি। জাকির লম্বা আছে আপনার সাথে কেউ পারে না। হ্যাঁ মাঝখানে আসছি দাও এই একটু আস্তে ধীরে বলবো। আমরা গতকালকে ম্যাডাম জুবাইদা রহমান, ওয়াইফ অফ মিস্টার তারেক রহমান, দি অ্যাক্টিং সবাই রেডি? বলবো এই সবাই রেডি তো? আমরা গতকালকে এই আপিলটা দায়ের করেছি হাইকোর্ট, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে, এবং এখানে ডক্টর ম্যাডাম জুবাইদা রহমান ওনাকে অ্যালং উইথ হার হাজব্যান্ড মিস্টার তারেক রহমান, দি অ্যাক্টিং চেয়ারম্যান অফ বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি, ওনাকে এই মামলায় 3 বছর সাজা দেওয়া হয়েছে অ্যাজ অ্যাবেটার। ওনার কনভিকশনটা হলো 27/109 অফ দি পেনাল কোড। তো উনি যদিও সরকারের নির্বাহী আদেশে 1 বছরের জন্য রিলিজ আছেন এবং থ্রো লয়ার উনি আপিল করতে পারেন, কিন্তু উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, যার জন্য ম্যাডাম খালেদা জিয়া লন্ডনে যাওয়ার পরে ওনার সাথে উনি চলে আসছেন অনলি ফর দি কজ অ্যাজ ইফ শি ক্যান ফাইল দি অ্যাপিল ইন টাইম। এবং আমরা সেভাবে ইনস্ট্রাক্টেড হয়ে মাই ফ্রেন্ড মিস্টার জাকির হোসেন ভুইয়া, হি ড্রাফটেড দি অ্যাপ্লিকেশন, এবং আই অ্যালং উইথ মাই আমাদের গর্ব মিস্টার মাহবুবুদ্দিন খোকন অ্যান্ড মাই ইয়াঙ্গার ব্রাদার ব্যারিস্টার কায়সার কামাল, দি লিগাল সেক্রেটারি অফ জাতীয়তাবাদী বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, আমরা এই আপিল গতকালকে দায়ের করে কোর্ট ওয়াজ প্লিজ টু কন্ডন দি ডিলে, দ্যাট ইজ 587 দিন ডিলে ছিল, এটা গতকালকে কোর্ট কন্ডন করেছে। কন্ডন করার পরে এই আপিলটা সেকশনে গিয়েছে এবং সেখানে নাম্বার পড়েছে। আজকে আবার এটা আমরা লিস্টে এনে আজকে আমরা জামিনের জন্য মুভ করেছি। তো কোর্ট দয়াপরবশ হয়ে আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন, নিম্ন আদালতের নথি তলব দিয়েছেন, পক্ষদ্বয়কে নোটিশ দিয়েছেন এবং ওনার উপর আরোপিত দণ্ডাদেশে যে ফাইন ছিল সেই ফাইনটা স্টে করেছেন, এবং এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওনাকে নিজের জিম্মায় অথবা আইনজীবীদের জিম্মায় ওনাকে জামিন দিয়েছেন। আমরা কোর্টের কাছে কৃতজ্ঞ, এবং আমি এই জামিনের ব্যাপারটা মুভ করতে গিয়ে বা আপিলটা দায়ের করতে গিয়ে আমি যেটা দেখেছি সেটা হলো যে এটা দুর্বিসন্ধমূলক একটা মামলা। ওনার বিরুদ্ধে কেন, এইখানে জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটাও এই মামলা আইনতভাবে প্রমাণ হয়নি, কারণ উনি জ্ঞাতসারে এটা মেলাফাইডি কোনো প্রপার্টি উনি অ্যাকোয়ার করেননি, এবং যেই প্রপার্টি উনি স্টেটমেন্টে দেখিয়েছেন সেটা ওনার বৈধ সম্পত্তি, বৈধ আয়ের সম্পত্তি। কাজে শুধুমাত্র রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং ওনাকে দণ্ডাদেশ দিয়ে রাজনীতি থেকে বিরত রাখার জন্য এই মামলার উদ্ভব এবং এই মামলা সাজা দেওয়া হয়েছে। আমার বিশ্বাস যে আমরা পরিপূর্ণ হিয়ারিং যখন করতে পারবো, শুধু ডক্টর ম্যাডাম জুবাইদা রহমান না, তারেক রহমান সাহেবকে ইনশাল্লাহ আমরা এই মামলা খালাস করতে পারবো। ধন্যবাদ। আপনি যে সাধারণ ভাই বললেন, আমি যেটা অ্যাড করতে চাই, জি প্লিজ। আমরা ফার্দার আর্গুমেন্ট করেছি যে এই মামলাতে দুদকের পক্ষ থেকে কোনো এভিডেন্স হাজির করতে পারে নাই, দেয়নি, এমনকি সাক্ষীরা কোনো এভিডেন্স দেয়নি। তারেক রহমান সাহেব বা জুবাইদা রহমান কোনো অবৈধ উপায়ে, অসুধ উপায়ে দুর্নীতির মধ্যে কোনো সম্পাদন করেছে। নট এ সিঙ্গেল ওয়ার্ড হ্যাজ বিন মেনশন ইন দ্য হোল মানে কেসের মধ্যে। সুতরাং কিছু কেস অফ নো এভিডেন্স আমরা বলেছি এটা, এবং এটা মিথ্যা হবে। রাজনৈতিক জিয়া পরিবারকে রাজনৈতিক হেয় প্রতিপন্ন করার জন্যে
তারেক রহমান সাহেব এবং ডক্টর জুবাইদুর রহমানকে এই মামলায় সাজা দেওয়া হয়েছে। এর সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য মেলা ফায়ারি, এটি আমরা বলেছি না।